হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে একটি বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে এই ভিডিওটি দেখো, এখানে যে বাক্যটি তৈরি করার স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে সেই ধরনের বাক্য তোমরা অবশ্যই বানিয়ে লিখতে পারবে এবং অবশ্যই এই ধরনের কথা তোমাদের দৈনন্দিন জীবনেও বলতে পারবে। তার আগে একটি কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলে যাওয়া যাক সেই স্ট্রাকচারে, যে বাংলা বাক্য থেকে কিভাবে আমরা ইংরেজিতে স্ট্রাকচার করব তার একটি যে নিয়ম আলোচনা করতে চাচ্ছি, সেই নিয়মটি হচ্ছে এখানে। তার আগে আমরা খেয়াল করি, এখানে বেশ কয়েকটি চারটি বাক্য দেওয়া হয়েছে। আমি দৌড়াতে ভয় পাই, দৌড়াতে আমার ভয় লাগে। এই যে দুটি বাক্য, আমি দৌড়াতে ভয় পাই, দৌড়াতে আমার ভয় লাগে, এই দুটো কথাই একই বাক্য। আমি দৌড়াতে ভয় পাই, দৌড়াতে আমার ভয় লাগে, একই ধরনের বাক্য, জাস্ট বাক্যের প্যাটার্ন দুটো জাস্ট আলাদা, কিন্তু কথা দুটো একই। এইরকম আমরা অনেক সময় বলে থাকি যে নদীতে সাঁতার কাটতে আমার ভয় লাগে, গাড়ি চালাতে আমার ভয় লাগে। এই যে কোনো কিছু করতে ভয় লাগে বা ভয় পাই, যেমন বলা হয়েছে যে আমি রান্না করতে আমার ভয় লাগে বা আমি রান্না করতে ভয় পাই। এই যে কোনো কিছু করতে ভয় লাগে বা ভয় পাই, এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করে, এটা একটা টেন্সকে ফলো করে, এটা একটা স্ট্রাকচারকে ফলো করে। স্ট্রাকচারটি হচ্ছে, যদি বাক্যটা হ্যাবোধক হয় তাহলে 1 নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। যদি বাক্যটা হ্যাবোধক, এখানে বলছে আমি দৌড়াতে ভয় পাই, তাহলে বাক্যটা হ্যাবোধক, তাহলে অবশ্যই 1 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। আর যদি বাক্যটা না বোধক হয় তাহলে 2 নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। যেহেতু এই বাক্যগুলো হ্যাঁ বোধক, সেই জন্য আমাদের কী করতে হবে? 1 নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। 1 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর দেওয়া হয়েছে এম ইজ আর। এম ইজ আর এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। এর গত ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করেছি। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাকে ইউজ করতে হবে ইজ, আর যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে এম অথবা আর। তারপর দিতে হবে স্কেয়ার্ড অফ, তারপর দিতে হবে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ওই বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কী করতে হবে? আইএনজি করতে হবে। একটু আমরা প্র্যাকটিস করি। আমি দৌড়াতে ভয় পাই, তাহলে এখানে প্রথমে আমাকে কি লিখতে হবে? সাবজেক্ট, প্রথমে হলো সাবজেক্টকে আমি, কে দৌড়াতে ভয় পায়? আমি, তাহলে এখানে আই দেবো। তারপর কি করতে হবে? এম ইজ আর, তাহলে আইয়ের সাথে কি হয়? এম হয়, আই এম। তারপর কি করতে হবে? স্কেয়ার্ড অফ। তারপর কি করতে? দৌড়াতে, এখানে ভাব হচ্ছে দৌড়ানো, তাহলে রানিং। আই এম স্কেয়ার্ড অফ রানিং, আমি দৌড়াতে ভয় পাই। জাস্ট নিচে যে বাক্যটা দৌড়াতে আমার ভয় লাগে, এই বাক্যটার দুটো বাক্যের ট্রান্সলেট করার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এটা, যে এই স্ট্রাকচারটা, অর্থাৎ আই এম স্কেয়ার্ড অফ রানিং। এখন যদি বলে আমার পড়তে ভয় লাগে তাহলে কি হবে? আই এম স্কেয়ার্ড অফ রিডিং। যদি বলে আমার খেলতে ভয় লাগে তাহলে কি হবে? আই এম স্কেয়ার্ড অফ প্লেইং। এখন যদি বলা হয় আমার গাছে উঠতে ভয় লাগে তাহলে কি হবে? আই এম স্কেয়ার্ড অফ ক্লাইম্বিং ট্রি। অর্থাৎ এই স্ট্রাকচার ব্যবহার করিয়ে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কী করতে হবে? আইএনজি করতে হবে। ধূমপান করতে আমার ভয় লাগে, তাহলে কী হবে? আই এম স্কেয়ার্ড অফ টেকিং স্মোকিং। এখন যদি বলে গাড়ি চালাতে আমার ভয় লাগে তাহলে কী হবে? আই এম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ কার। এইভাবে আমরা অনেক বাক্য বানিয়ে লিখতে পারবো। এবার কেয়ার রান্না করতে ভয় পায় অথবা রান্না করতে কেয়ার ভয় লাগে, এই যে 2 ধরনের বাক্য, এটা দেখতে গেলে আমাকে প্রথমে কী ব্যবহার করতে হবে? সাবজেক্টটা কি? কেয়ার। তারপর কী ব্যবহার করতে হবে? এম ইজ আর, তাহলে কেয়ার সাথে কি হয়? ইজ, কেয়ার ইজ। তারপর কি লিখতে হবে? স্কেয়ার্ড অফ, কেয়ার ইজ স্কেয়ার্ড অফ কি করতে? রান্না করতে। তাহলে রান্না করে ইংরেজি ছিল কুক, তাহলে কি হবে? তার সাথে আইএনজি করতে হবে, কুকিং।
যদি বলে কেয়া রান্না করতে ভয় পায় তাহলে কি হবে, কেয়া ইজ স্কেয়ার্ড অফ কুকিং। এইভাবে আমরা অনেকগুলো বাক্য আমরা লিখতে পারি। যদি বলে কেয়া খেলতে ভয় পায় তাহলে ইংরেজি কি হবে, কেয়া ইজ স্কেয়ার্ড অফ প্লেইং। কেয়া ঘুমাতে ভয় পায়, কেয়া ইজ স্কেয়ার্ড অফ স্লিপিং। এইভাবে অনেকগুলো আমরা বাক্য লিখতে পারবো। শুধু জাস্ট এই স্ট্রাকচারকে ফলো করি এই ধরনের বাক্য আমরা অসংখ্য, এখানে শুধু জাস্ট দুটো বাক্য মানে এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের বাক্য বাড়িতে আরও তোমাদের দৈনন্দিন জীবনে যে বাক্য সাধারণত বলে থাকো এই স্ট্রাকচারটাকে ফলো করে এই ধরনের বাক্যগুলো আরও বেশ কিছু লিখে বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাওয়া যাক, আমি দৌড়াতে ভয় পাই। এই বাক্য জাস্ট যদি না বোধকে থাকে, অর্থাৎ আমি দৌড়াতে ভয় পাই না, এখানে না দেওয়া হলো, তখন কিছুই করতে হবে না, জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে দিতে হবে। শুধু অ্যাম ইজারের পরে নট দিতে হবে, অর্থাৎ এই অ্যাম ইজারের পরে কি দিতে হবে, নট। অর্থাৎ এখানে শুধু দিতে হবে নট। আমি দৌড়াতে ভয় পাই না, অর্থাৎ আই অ্যাম নট স্কেয়ার্ড অফ রানিং। আই অ্যাম নট স্কেয়ার্ড অফ রানিং, আমি দৌড়াতে ভয় পাই না। জাস্ট অ্যাম ইজারের পরে নট দিলেই বাক্যটা নাবোধক হয়ে যাবে। বা দৌড়াতে আমার ভয় লাগে না, এই একই বাক্য। আমি আগে বলছি আমি দৌড়াতে ভয় পাই, একই স্ট্রাকচার, দৌড়াতে ভয় লাগে না, এই একই স্ট্রাকচার ফলো করে বাক্যগুলো লিখতে হবে। এবার আমরা আসি, কেয়া রান্না করতে ভয় পায়, তাহলে কেয়া ইজ স্কেয়ার্ড অফ কুকিং। এখন যদি কেয়া রান্না করতে ভয় পায় না তাহলে কি হবে, জাস্ট আমাকে শুধু এই জায়গায় নট দিতে হবে। কি দিতে হবে, কেয়া ইজ নট স্কেয়ার্ড অফ কুকিং। কেয়া রান্না করতে ভয় পায় না, তাহলে কেয়া ইজ নট স্কেয়ার্ড অফ কুকিং। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো।